আসসালামু আলাইকুম। যারা কম পড়ে ইতিহাসে এ প্লাস নিশ্চিত করতে চাও তাদের জন্য মূলত সৃজনশীল প্রশ্নের সাজেশনটা দিচ্ছি যে কোন অধ্যায় থেকে কোন টপিক থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন আসে এবং গতে এবং ঘতে কোন কোন প্রশ্নগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট এটা নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ইনশাআল্লাহ এই টপিকগুলো থেকে হুবহু পরীক্ষা প্রশ্ন কমন আসবে। তো আমাদের ইতিহাসের প্রথম অধ্যায় হচ্ছে ইতিহাস পরিচিতি। তো এই ক্ষেত্রে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট গয়ের জন্য দেখো, ইতিহাস পাঠের বিষয়বস্তু খুবই ইম্পর্টেন্ট, ইতিহাসের উপাদান ব্যাখ্যা করো, এটা হচ্ছে 100% ইম্পর্টেন্ট, মানে প্রশ্ন হলে এটা থেকে আসবে যে ইতিহাসের উপাদান ব্যাখ্যা করো। এরপরে ইতিহাস পাঠে প্রয়োজনীয়তা কি এটাও ইম্পর্টেন্ট। এবং আমরা যদি ঘ নাম্বারে দেখি, এই ঘয়ের জন্য এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট যে ইতিহাসের উপাদানের মাধ্যমে কিভাবে ইতিহাসকে জানা যায়, ইতিহাসের উপাদানের মাধ্যমে কিভাবে ইতিহাসকে জানা যায় বা ইতিহাসকে জানা সম্ভব, এটা থেকে প্রশ্ন আসে। তো আমরা দ্বিতীয় অধ্যায়ে দেখি যে দ্বিতীয় অধ্যায়ে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কিভাবে প্রশ্ন আসে। দেখো গয়ের সাজেশনে যে কোন সভ্যতার মিল পাওয়া যায়, একটা উদ্দীপক দিয়ে বলবে যে উদ্দীপকের সভ্যতার সাথে কোন সভ্যতার মিল আছে, এইভাবে একটা প্রশ্ন আসবে। এরপরে দেখো কোন সভ্যতা বৈশিষ্ট্য ফুটে উঠেছে, উদ্দীপকের যে সভ্যতাটা থাকবে এই সভ্যতার সাথে কোন সভ্যতা মিল আছে বা কোন সভ্যতা ফুটে উঠেছে এরকম। এক্ষেত্রে আমি চারটা মাত্র সভ্যতা ভালোভাবে যত্ন সহকারে পড়বা, যে সিন্ধু সভ্যতা, মিশরীয় সভ্যতা, রোমান সভ্যতা, গ্রিক সভ্যতা, এই চারটা সভ্যতা পড়বা। এই চারটা সভ্যতা দেখি কমন আসবে। এরপর দেখি ঘ মার্কে কোন কোন প্রশ্নগুলো আসে, যে উক্ত সভ্যতার অবদান ব্যাখ্যা করো, তারা কোন কোন ক্ষেত্রে অবদান রাখছিল, এটা থেকে প্রশ্ন আসে। উক্ত সভ্যতা আর কি কি অবদান রেখেছিল, উদ্দীপকে তো দেওয়াই থাকবে যে এই সভ্যতা এই অবদান রেখেছিল। এটা ছাড়াও মাঝে মাঝে প্রশ্ন আসে যে এগুলো ছাড়া আর কোন কোন ক্ষেত্রে তারা অবদান রেখেছিল, এভাবে প্রশ্ন আসে। তো এইখানে যে দুইটা প্রশ্ন দিছি ঘ মার্কে, এগুলো থেকে হুবহু প্রশ্ন কমন আসবে। এরপরে দেখো তৃতীয় অধ্যায় প্রাচীন বাংলার জনপদ, এটাও একটা অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। তো এখানে গ মার্কে দেখো কোনগুলো আসে, যে উদ্দীপকের সাথে কোন জনপদের মিল আছে, একটা উদ্দীপক দিয়ে বলবে যে এই জনপদের এই বৈশিষ্ট্যগুলো ছিল, তখন বলবে যে তোমার পাঠ্য বইয়ে কোন জনপদের সাথে মিল আছে, এভাবে প্রশ্ন আসবে। কোন জনপদগুলো ইম্পর্টেন্ট, দেখো জনপদ আমাদের জানতে হবে। এরপর এই কোন জনপদের মধ্যে প্রাচীন স্থাপত্যগুলো হয়েছিল, এগুলো থেকে প্রশ্ন আসে। যে উক্ত জনপদের মধ্যে কোন স্থাপত্যটা তৈরি হয়েছিল বা এই স্থাপত্যটা কোন জনপদের মধ্যে অন্তর্ভুক্ত, এরকম দেখো কয়েকটা স্থাপত্য আছে, যে শালবন বিহার, তারপর মহাস্থানগড়, তারপর পুণ্ডনগড়, এই তিনটা থেকে প্রশ্ন আসবে। এবং ঘ মার্কে কোনগুলো থেকে আসে, উদ্দীপকের জনপদ থেকে প্রাচীন বাংলার সামগ্রিক চিত্র পাওয়া যায় কি ব্যাখ্যা করো, যে জনপদটা উদ্দীপকে দেওয়া থাকবে এটা থেকে কি প্রাচীন বাংলার যে সামগ্রিক যে চিত্র এটা কি পাওয়া যায় ব্যাখ্যা করো, এরকম ভাবে প্রশ্ন আসবে। এরপরে উদ্দীপকের স্থানটি কি সবচেয়ে সমৃদ্ধ ঐতিহ্য বা জনপদ ছিল ব্যাখ্যা করো। ধরো যদি পুণ্ডনগর বা মহাস্থানগড় দিয়ে বলে যে উদ্দীপকের স্থানটি কি সবচেয়ে সমৃদ্ধ জনপদ ছিল ব্যাখ্যা করো, এইভাবে প্রশ্ন আসতে পারে। এরপরে আমরা চতুর্থ অধ্যায়ে দেখি যে প্রাচীন বাংলা রাজনৈতিক ইতিহাস। এই ক্ষেত্রে দেখো যে গয়ের সাজেশনে কোনটা আসতে পারে, কোন রাজবংশের সাথে মিল আছে, উদ্দীপকে একটা রাজবংশের যে বৈশিষ্ট্য ছিল এটা দিয়ে বলবে যে তোমার পাঠ্য বইয়ে কোন রাজবংশের সাথে মিল আছে, এরকম কয়েকটা রাজবংশ আছে। দেখো পাল রাজবংশের মধ্যে গোপালের আমলটা এবং ধর্মপালের আমলটা এটা ভালোভাবে পড়বা, সেন বংশের মধ্যে বল্লাল সেনের শাসন আমলটা ভালোভাবে পড়বা, মাসনের যুগটা পড়বা, শশাঙ্কের শাসন আমল এটা পড়বা। এরপরে ঘমার্কে যদি আমরা আসি, উক্ত শাসকের অবদান ব্যাখ্যা করো, তোমাকে তো ঘমার্কে বলেই দিবে আইডেন্টিফাই করো কোন শাসকের মিল আছে। তো এটা থেকে ঘমার্কে বলবে যে উক্ত শাসকের অবদান ব্যাখ্যা করো বা উক্ত শাসনের অবদান ব্যাখ্যা করো। এটাই ছিল যে উক্ত শাসন বা উক্ত শাসক বিখ্যাত ছিল কি জন্য ব্যাখ্যা করো, এভাবে প্রশ্ন আসতে পারে চতুর্থ অধ্যায় থেকে। এগুলোর বাইরে থেকে প্রশ্ন আসবে না। আর তোমরা যারা আমাদের পেড ব্যাচে যুক্ত আছো তারা কিন্তু এগুলো পেয়ে যাবে, এবং যারা যুক্ত হও নাই আমাদের পেড ব্যাচে ক্লাস চলবে, এই ক্লাসের মধ্যে এগুলো ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া হবে। তো এরপরে আমরা পঞ্চম অধ্যায়টা একটু দেখি, যে প্রাচীন বাংলার সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক ইতিহাস। এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো গ মার্কে বা সৃজনশীল বা সিকিউ এ আসতে পারে একটু লক্ষ্য করো। দেখো গ মার্কে কোন বিষয়বস্তু মিল পাওয়া যায়, কোন বিষয়বস্তু মিল বলতে এখানে কি সামাজিক অবস্থার মিল পাওয়া যাচ্ছে না অর্থনৈতিক অবস্থার মিল পাওয়া যাচ্ছে না সাংস্কৃতিক অবস্থার মিল পাওয়া যাচ্ছে বা সাংস্কৃতিক ইতিহাসের মিল পাওয়া যাচ্ছে, এরকম ভাবে প্রশ্ন আসে। এরপরে কোন বিষয়বস্তু মিল আছে, যে অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক না যাতায়াত ব্যবস্থার মিল আছে, একটা উদ্দীপক দিয়ে বললো। আর এই উদ্দীপকটা থেকে প্রশ্ন আসবে যে উক্ত উদ্দীপকের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন অবস্থার মিল আছে, এভাবে প্রশ্ন আসবে। এবং ঘ মার্কে যদি প্রশ্ন আসে উক্ত বিষয়বস্তু প্রতিচ্ছবি ব্যাখ্যা করো, প্রতিচ্ছবি মানে কি, তার কি কি কাজ ছিল, কি কি কাজ করছে, তার অবদান কি ছিল, তার প্রভাব কি ছিল, তার গুরুত্ব কতটুকু ছিল, এগুলো। এরপর উক্ত বিষয়বস্তুর অবদান ব্যাখ্যা করো, এভাবেও প্রশ্ন আসতে পারে। তো এরপরে আমরা ষষ্ঠ অধ্যায়টা যদি একটু লক্ষ্য করি, দেখো যে ষষ্ঠ অধ্যায় কি মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস। বইয়ের সাজেশনে আসতে পারে
শাসকদের শাসনামল ব্যাখ্যা করো। এই যে এখানেও শাসকদের শাসনামল আসতে পারে, যে বখতিয়ার খলজি উনার শাসনামলটা ব্যাখ্যা করো, খুবই ইম্পর্টেন্ট ভাই। হ্যাঁ, এই ষষ্ঠ অধ্যায়ের জন্য এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, বখতিয়ার খলজির শাসনামল। শায়েস্তা খানের শাসনামলটা পড়বা, বারো ভূঁইয়াদের অবদান পড়বা, আলাউদ্দিন হোসেন শাহটা পড়বা, এরপরে গিয়াসউদ্দিন ইউস খলজিটা পড়বা, উনারটাও খুবই ইম্পর্টেন্ট। বলবো একটা উদ্দীপক দিয়ে বলবো যে উদ্দীপকে এই লোক এই কাজগুলো করছিল, তখন তোমাকে গ মার্কে প্রশ্ন করবে উক্ত ব্যক্তির সাথে তোমার পাঠ্য বইয়ের কোন শাসকের মিল রয়েছে, তখন তোমার এই ক্ষেত্রে এই 6টা যে শাসনামল ছিল বা শাসক ছিল এগুলোর থেকেই প্রশ্ন আসবে, এগুলো ইম্পর্টেন্ট। এরপরে ঘ মার্কে দেখি যে উক্ত শাসকের অবদান ব্যাখ্যা করো, বা তার যে ফলাফল ছিল তিনি কি কি ক্ষেত্রে অবদান রাখছে এগুলো ব্যাখ্যা করো। কেন এই শাসক আমলকে স্বর্ণযুগ বলা হয়, কেন এই শাসকের আমলকে স্বর্ণযুগ বলা হয় বিশ্লেষণ করো। এর বাহির থেকে এই ষষ্ঠ অধ্যায় থেকে যদি প্রশ্ন হয় তুমি ডিরেক্ট এসে আমাকে জিজ্ঞাসা করবা। হ্যাঁ, এগুলো থেকেই ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসবে। আমরা সপ্তম অধ্যায়টা দেখি যে মধ্যযুগের বাংলার সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক ইতিহাস। তো দেখি গয়ে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে। সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাস ব্যাখ্যা করো। এই যে উদ্দীপকে দিয়ে বলবে যে উদ্দীপকে যে টপিকটা আছে এই টপিকটার সাথে তোমার পাঠ্য বইয়ের কোন অবস্থার মিল পাওয়া যায়, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক না সাংস্কৃতিক, এগুলো থেকে প্রশ্ন আসবে। স্থাপত্যকর্ম, এই যে বিভিন্ন ষাট গম্বুজ মসজিদ যে স্থাপত্যগুলো যে শাসক তৈরি করে গেছিল এই স্থাপত্যগুলো থেকেও প্রশ্ন আসবে, যে উক্ত স্থাপত্যের গুরুত্ব কি, কেন নির্মাণ করা হয়েছিল, কবে নির্মাণ হয়েছিল, কার আমলে নির্মাণ হয়েছিল, এইভাবে প্রশ্ন আসবে। কোন শাসক কোন স্থাপত্য শিল্পে অবদান রেখেছিল, মাত্র যেটা বললাম এইভাবেও প্রশ্ন আসতে পারে। এরপরে গোয়ামার্কে যে প্রশ্নগুলো আসবে যে স্থাপত্য শিল্পের অবদান ব্যাখ্যা করো। এই যে আমি যেটা আগে বললাম যে ওই স্থাপত্যের আসলে অবদান কি ছিল, বা ওই শাসক যিনি এই স্থাপত্যটা তৈরি করেছিল তার অবদান কি ছিল। অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ইতিহাসের অবদান ব্যাখ্যা করো। এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে এই সপ্তম অধ্যায় থেকে প্রশ্ন আসবে। তো আমরা যদি অষ্টম অধ্যায়টা একটু লক্ষ্য করি যে অষ্টম অধ্যায় থেকে খুব কম প্রশ্ন আসে, সেম জিনিস বারবার প্রশ্ন আসে। কোনটা দেখি, কোন টপিকটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে পলাশী যুদ্ধ, এর কারণ পলাশী যুদ্ধের ঘটনা, পলাশী যুদ্ধ। এই পলাশী যুদ্ধটা জাস্ট তুমি ভালোভাবে পড়বা, তাহলে এই যে অষ্টম অধ্যায় থেকে যে বাংলা ইংরেজ শাসনের সূচনা পর্ব, এখান থেকে প্রশ্ন একটা আসবে এবং একটা হুবহু কমন পাবা, সেটা হচ্ছে পলাশী অধ্যায়টা, পলাশী টপিকটা ভালোভাবে পড়বা। পলাশী যুদ্ধ যে হয়েছিল এর ঘটনা কি ছিল, কারণ কি ছিল, এর ফলাফল কি ছিল, এটা থেকে। এরপরে বক্সারের একটা যুদ্ধ আছে, এই পলাশী যুদ্ধের পর 1764 সালে বক্সারের যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধটা থেকেও প্রশ্ন আসে, এটাও একটু দেখবা। এরপরে দেখো ঘমার্কে যেটা আসে যে পলাশী যুদ্ধের ফলাফল বা ইংরেজদের প্রভাব ব্যাখ্যা করো। পলাশী যুদ্ধের ফলাফল বা ইংরেজদের প্রভাব ব্যাখ্যা করো, এটা থেকে প্রশ্ন আসে। এবং বক্সারের যুদ্ধের ফলাফল ব্যাখ্যা করো, এইগুলা থেকে প্রশ্ন আসে। এরপরে দেখো আমরা অষ্টম অধ্যায়টা যদি একটু লক্ষ্য করি ভাইয়া, এই নবম অধ্যায়টা হচ্ছে কি, ইংরেজ শাসনামলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন। এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলোর বাহির থেকে প্রশ্ন আসবে না। দেখি যে দেখো তিতুমিরের সংগ্রাম ব্যাখ্যা করো। এই যে নারিকেল বালুইয়ায় সে বাঁশের কেল্লা নির্মাণ করেছিল, উদ্দীপকে একটা দেওয়া থাকবে যে এক লোক ওইখানে বাঁশের কেল্লা নির্মাণ করেন, পরে যুদ্ধের মধ্যে কি হয়, নিহত হন। তোমার প্রশ্ন আসবে যে উক্ত কর্মকাণ্ডের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন শাসক বা কোন রাজার মিল আছে বা কোন কোন বিপ্লবীর মিল আছে ব্যাখ্যা করো। তো এই ক্ষেত্রে হচ্ছে তিতুমিরের যে সংগ্রাম এটা একটু ভালোভাবে পড়বা, ফরাইজি আন্দোলনটাও একটু ভালোভাবে পড়বা, এটা থেকে প্রশ্ন আসে। তারপর বেগম রুকিয়ার যে সংগ্রাম মাস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, বেগম রুকিয়ার যে নারী জাগরণের অগ্রদূত, তার থেকে প্রশ্ন আসে, এটা একটু ভালোভাবে পড়বা। এরপর নীল বিদ্রোহ হয়েছিল, এই নীল বিদ্রোহের কারণ কি ছিল বা এই আন্দোলনটা বা পটভূমিটা কি ছিল, এটা একটু ভালোভাবে পড়বা। এরপরে ভয়ের সাজেশনে কোনটা আসে, তিতুমিরের আন্দোলন কিভাবে স্বাধীনতা যুদ্ধে প্রেরণা জুগিয়েছিল, মাস্ট ইম্পর্টেন্ট। এটা তিতুমির থেকে যদি উদ্দীপকে প্রশ্ন আসে, এই প্রশ্নের বাহির থেকে প্রশ্ন করতে পারবে না যে তিতুমিরের শাসন কিভাবে আমাদের স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে অনুপ্রেরণা দান করেছিল, বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট ভাই। হ্যাঁ, এরপরে দেখো ফরাইজি এবং নীল বিদ্রোহের কারণ, ফলাফল, প্রভাব, এটা একটু মনে রাখবা যে নীল বিদ্রোহ এমন একটা বিদ্রোহ, এই বিদ্রোহে একমাত্র বাঙালিরা ইংরেজদের বিরুদ্ধে জয়লাভ করেছিল। এরপরে বর্তমান নারী সমাজে অগ্রগতিতে বেগম রুকিয়ার অবদান ব্যাখ্যা করো, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল আসে, আর দুইটা সৃজনশীল যদি আসে ভাই, এই যে চারটা তিনটা করে প্রশ্ন দিচ্ছি এর বাহির থেকে যদি আসে আমাকে এসে জিজ্ঞাসা করবা। খুবই ইম্পর্টেন্ট এই টপিকগুলো। আর আমাদের পেড বেসে যারা যুক্ত হবে তারা কিন্তু প্রত্যেকটা অধ্যায় ভালোভাবে বুঝতে পারবে এবং কিভাবে প্রশ্ন আসে, এগুলোর উত্তর কিভাবে করতে হয়। এবং আমি কিন্তু ভালো করে ধীরে ধীরে তোমাদেরকে বুঝিয়ে নিব। ইতিহাস যে একটা বোরিং সাবজেক্ট, এটা মন থেকে বিদায় দিয়ে তোমাদেরকে এনজয়ফুলি আমি কি পড়ানোর চেষ্টা করব।
এরপরে আমরা যদি দশম অধ্যায় দেখি যে ইংরেজ শাসন আমলে বাংলায় স্বাধিকার আন্দোলন, এটাও ইম্পর্টেন্ট, এটা থেকেও একটা কিংবা একের অধিক প্রশ্ন হয়। তো গ মার্কে কোনগুলো আসতে পারে একটু দেখি, যে সিপাহী বিদ্রোহ বা ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম কি বা এর ঘটনা কারণ পটভূমি ব্যাখ্যা করো, খুবই ইম্পর্টেন্ট ভাই, ট্রিপল স্টার এই সিপাহী বিদ্রোহ বা ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। এরপরে ভাগ করো বা ভাগ করো শাসন করো বা বঙ্গভঙ্গ বলতে কি বোঝায়, এই টপিকটাও খুব ইম্পর্টেন্ট, হাই ভোল্টেজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে ভাগ করো শাসন করো বা বঙ্গভঙ্গ বলতে কি বোঝায়। এরপর লাহোর প্রস্তাব কি ব্যাখ্যা করো, লাহোর প্রস্তাবটা একটু দেখবা। এরপর অসহযোগ আন্দোলনের ঘটনা কারণটা, কে কে অসহযোগ আন্দোলন করছিল, কে ডাক দিয়েছিল, কিভাবে হয়েছিল, কখন হয়েছিল, এগুলো একটু দেখবা। এরপরে ঘ মার্কে যেটা আসতে পারে যে সিপাহী বিদ্রোহের ফলাফল ও প্রভাব আলোচনা করো, এর ফলাফল কি ছিল, এর ফলে আমাদের কি লাভ হয়েছে, কি ক্ষতি হয়েছে, কোম্পানি শাসন কিভাবে অবসান হয়েছে, এটা থেকে প্রশ্ন হয়। এরপর দেখো বঙ্গভঙ্গ এর প্রভাব বা ফলাফল ব্যাখ্যা করো, বঙ্গভঙ্গের আসলে ফলাফল বা প্রভাব কি ছিল, এটা একটু দেখবা। এরপর লাহোর প্রস্তাবের ভিত্তিতে কিভাবে ভারত পাকিস্তান কিংবা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, কিভাবে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয় কিংবা ভারত পাকিস্তান নামে দুটি দেশের জন্ম হয়, লাহোর প্রস্তাবের ভিত্তিতে আলোচনা করো, এটা একটু ভালোভাবে দেখবা। অসহযোগ আন্দোলনের ফলাফল ব্যাখ্যা করো, যেগুলো স্টার মার্ক দিয়ে দিছি এগুলা থেকে প্রশ্ন আসবে, ডাইরেক্ট মুখস্থ করে রাখো যে এইগুলা থেকে প্রশ্ন আসবে, আর কিচ্ছু বলা লাগতো না, এগুলা থেকে প্রশ্ন আসবে। এরপরে আমরা যদি দেখি একাদশ অধ্যায়টা, যে ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ, এই কারণে বই লাই দিচ্ছে যে ভাষা আন্দোলন, তার মানে প্রশ্ন যদি আসে ভাষা আন্দোলন থেকেই আসবে। তো দেখি গ মার্কে কোন প্রশ্নগুলো আসতে পারে, ভাষা আন্দোলনের কারণ ঘটনা বা এর প্রভাব ব্যাখ্যা করো, প্রভাব বা পটভূমি যাই বলো, যে কারণ ঘটনা বা এর পটভূমি বা প্রভাব ব্যাখ্যা করো। এরপরে আরেকটা প্রশ্ন আসতে পারে যে যুক্ত ফ্রন্ট নির্বাচন কি, বা যুক্ত ফ্রন্ট নির্বাচনে কে কে অংশগ্রহণ করেছিল, কি জন্য যুক্ত ফ্রন্ট নির্বাচন হয়েছিল। এরপরে এই অধ্যায় থেকে যদি ঘ মার্কে অর্থাৎ 4 মার্কের প্রশ্ন আসে, কোন কোন প্রশ্নগুলো আসে দেখো, যে ভাষা আন্দোলন বাঙালি জাতি সকলের আন্দোলন এর প্রেরণা উৎস ব্যাখ্যা করো, যে ভাষা আন্দোলনের এই ভাষা আন্দোলন থেকে কিভাবে মুক্তিযুদ্ধে আমরা জয়লাভ করেছি, এটা আমাদেরকে প্রেরণা দিছিল, কিভাবে প্রেরণাটা দিছিল ওইটা ভালোভাবে বিশ্লেষণ করো, আলোচনা করো বা ব্যাখ্যা করো বা তুমি মতামত দাও, এটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, যে এই প্রশ্নটা থেকে প্রশ্ন আসে। এরপর যুক্ত ফ্রন্ট নির্বাচনের প্রভাব এবং ফলাফল ব্যাখ্যা করো, এটা থেকেও প্রশ্ন আসে। তো এই একাদশ অধ্যায় থেকে এই একটা টপিক পড়লেই তুমি ইজিলি পারতেছো এখান থেকে প্রশ্ন আসলে। এরপরে দেখি আমরা যে 12তম অধ্যায়ে কি আছে বা দ্বাদশ অধ্যায়ে কি আছে, যে গ মার্কের সাজেশনে দেখো 6 দফা আন্দোলন কি, এর পটভূমি ব্যাখ্যা করো, এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে 6 দফা আমাদের মুক্তির সনদ, এটার কারণ পটভূমি বা আসলে এই জিনিসটা কি, এটা একটু ভালোভাবে জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট। 69-এর গণঅভ্যুত্থানের কারণ ঘটনা ও এর পটভূমি ব্যাখ্যা করো, খুবই ইম্পর্টেন্ট। এরপরে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে যেন তারা পশ্চিম পাকিস্তানিরা যে আমাদেরকে বর্ণ বৈষম্য করছিল বা বৈষম্যের মাধ্যমে আমাদেরকে সব কিছু থেকে কি বিরত রাখতো, এই বৈষম্য থেকে প্রশ্ন আসতে পারে, এটা একটু দেখবা। আর ঘ মার্কে যে প্রশ্নটা আসবে মাস, যে 6 দফা আন্দোলনকে কেন মুক্তির সনদ বলা হয় ব্যাখ্যা করো। যদি 6 দফা থেকে প্রশ্ন হয়, এই যে এখানে যে দুইটা প্রশ্ন দিছি, এই দুইটার বাইরে থেকে প্রশ্নকর্তা প্রশ্ন করতে পারবে না, যদি করে তখন আইসা আমাকে বলি হয়, এইগুলা থেকে সরাসরি আসবে, নয়তো একটু ঘুরিয়ে পিছিয়ে আসবে, কিন্তু টপিক কনটেক্সট সবটা একই জিনিস থাকবে। এরপরে দেখো 69-এর গণঅভ্যুত্থান আমাদের মুক্তিযুদ্ধকে প্রেরণা দান করেছিল ব্যাখ্যা করো, এটাও ইম্পর্টেন্ট, এটা থেকেও প্রশ্ন আসতে পারে। এবং তৃতীয় নম্বরে দেখো পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের বৈষম্য মুক্তিযুদ্ধের অন্যতম কারণ ছিল ব্যাখ্যা করো, এটাও ইম্পর্টেন্ট, এটা একটু দেখে নিবা। তো ইতিহাসে যে দ্বাদশ অধ্যায় থেকে তিনটা টপিক যদি তুমি দেখে যাইতে পারো, মাত্র 3টা টপিক তুমি দেখে যেতে পারলেই এখান থেকে একটা সৃজনশীল কিংবা 2টা সৃজনশীল প্রশ্ন হুবহু কমন পাবা। এরপরে আমরা থার্ড বা আমাদের শেষ যে অধ্যায়টা আছে ত্রয়োদশ অধ্যায়, ওইটা একটু দেখবো যে ওইটা থেকে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে। যে ত্রয়োদশ অধ্যায় 70-এর নির্বাচন, বই যাইতেছে টপিকের নাম নির্বাচন, আর একটা হচ্ছে মুক্তিযুদ্ধ। তো এই ক্ষেত্রে দেখো যে ঘয়ের সাজেশনে মুক্তিযুদ্ধ জাতিসংঘের অবদান ব্যাখ্যা করো, জাতিসংঘে কি অবদান রাখছিল বা কি করছিল আমাদের মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের ঘটনা প্রবাহ ব্যাখ্যা করো, এটা থেকে প্রশ্ন আসে যে আসলে মুক্তিযুদ্ধটা কিভাবে সংগঠিত হয়েছিল। মুজিবনগর সরকারের কার্যক্রম ব্যাখ্যা করো, খুবই ইম্পর্টেন্ট, যে মুক্তিযুদ্ধে একমাত্র একটা সরকার গঠিত হয়েছিল, সেটা হচ্ছে মুজিবনগর সরকার, এই সরকারের কার্যক্রম কি ছিল ব্যাখ্যা করো। এরপরে দেখো মুক্তিযুদ্ধে নারীদের অবদান, খুবই ইম্পর্টেন্ট, এটাও ভাই ইম্পর্টেন্ট, যে নারীরা কিভাবে আমাদেরকে যুদ্ধে সাহায্য করেছিল। এরপর যে মুক্তিযুদ্ধের কারণে বা আমাদের স্বাধীনতা লাভের কারণে যে আমাদের স্থাপত্যগুলো বা জাতীয় স্থাপত্যগুলো প্রতিষ্ঠিত হয়েছিল, কোন কারণে কোন প্রেক্ষিতে এক একটা স্থাপত্য প্রতিষ্ঠিত হয়েছিল, এটা থেকে প্রশ্ন আসে, এটা একটু দেখবা। হ্যাঁ, এরপরে 70-এর নির্বাচনে ফলাফল ব্যাখ্যা করো, এটা থেকেও মাঝে মাঝে প্রশ্ন আসে, এটা একটু দেখবা। এরপর দেখি আমরা ঘ মার্কে কোন কোন প্রশ্নগুলো আসে, জাতিসংঘ কি মুক্তিযুদ্ধ থামাতে পেরেছিল, বা এই জাতিসংঘে আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে কি অবদান রাখছে, এটা থেকে প্রশ্ন আসে, এটা একটু দেখবা, জাস্ট এক নজর। এরপর মুক্তিযুদ্ধে ফলাফল মূল্যায়ন করো, বিশ্লেষণ করো, ব্যাখ্যা করো বা তুমি মতামত দাও, এটা থেকে 100% ভাইয়া প্রশ্ন আসবে। আমি যেগুলো স্টার মার্ক দিয়ে রাখতেছি এগুলো থেকে প্রশ্ন আসবে, বন্দুকের গুলি মিস হবে, এগুলো থেকে প্রশ্ন আসা মিস হবে না। এরপর দেখো মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের অবদান ব্যাখ্যা করো, এটাও খুবই ইম্পর্টেন্ট, মুজিবনগর সরকার আমাদের
কি মুক্তিযুদ্ধে অবদান রেখেছিল ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো। এরপরে মুক্তিযুদ্ধের নারীরা কিভাবে প্রেরণা দিয়েছিল মূল্যায়ন করো। এই 3টা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তার মানে দেখতেছো এখানে যে কয়েকটা আমি স্টার মার্ক দিয়ে রাখছি এগুলাও যদি তুমি পড়ো এই ত্রয়োদশ অধ্যায় থেকে হুবহু একটা সৃজনশীল প্রশ্ন কমন পাবা। তো আমাদের পেড ব্যাচে যারা যুক্ত আছে তারা কিন্তু প্রত্যেকটা টপিকের ব্যাখ্যা বিশ্লেষণ কিভাবে পরীক্ষায় উত্তর করবে এবং ইতিহাস তোমাদের যারা বোরিং লাগে তাদেরকে কিন্তু আমি মজা করে শেষ করব। এবং আমাদের পেড ব্যাচে মাত্র 1200 টাকায় তুমি বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং মানবিকের সকল সাবজেক্টে পড়ার সুযোগ পাবা এবং আমরা তোমাদেরকে দায়িত্ব সহকারে শেষ করে দিয়ে তোমাদের যে ড্রিম এ প্লাস আছে ওই এ প্লাস নিশ্চিত করে দিব। মাত্র 1200 টাকায় তোমরা ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ ভাইয়া। এখান থেকেই তুমি অগ্রযাত্রা একাডেমি থেকেই তুমি এ প্লাস নিশ্চিত করতে পারে। সমস্ত দায়িত্ব আমাদের উপর ছেড়ে দাও, আমরা তোমাদেরকে এ প্লাস নিশ্চিত করে দিব। ধন্যবাদ সবাইকে।